আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত জাতীয় জুলাই সনদ 2025-এর স্বাক্ষরিত অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল 4টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। সেই সঙ্গে এই আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তার। বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। এতে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসও। প্রায় 8 মাস ধরে 3 ধাপে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষে অবশেষে স্বাক্ষরিত হয়ে 17 অক্টোবর চূড়ান্ত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ 2025। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। কমিশন 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে। যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দেয়া হয়েছে সেসব বিষয় লিপিবদ্ধ হলে জুলাই সনদে সইয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি। সিদ্ধান্ত জানতে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াতে ইসলামী অংশ নেবে, তবে সনদে স্বাক্ষর করার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি জামায়াত, এমনটা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই জাতীয় সনদের আইন ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক এক সেমিনারে একথা বলেন তিনি। কিছু উপদেষ্টা গোপন দলের সঙ্গে মিশে গণতন্ত্রকে ব্যাহত করার জন্য প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। আপনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, 2-1 উপদেষ্টা আপনাকে চারিপাশে ঘিরে আপনার এই গণতন্ত্রের উত্তরণের অপ্রতিরোধ অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য একটি বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানানভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এর থেকে আপনি সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব একেবারেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে আমরা আজকে প্রস্তাব দিচ্ছি। এই জাতির অধিকাংশ জনগণ, অধিকাংশ ভোটার পিআর পদ্ধতির পক্ষে। জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের যে টেক্সট, সেই টেক্সট নিয়ে এক ধরনের প্রতারণা করা হয়েছে। ইলিয়াস মাতবারের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই সনদে সই করা না করার প্রশ্নে নিজেদের অবস্থান জানিয়েছে এনসিপি। রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এর আইনি ভিত্তি দেওয়া সহ 3 দফা দাবি তুলে ধরেছে দলটি। না হলে তো অবশ্যই আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আইনি ভিত্তি ছাড়া সনদে স্বাক্ষর করা হবে মূল্যহীন। এই জুলাই সনদ স্বাক্ষরের পরে ঐকমত্য কমিশনার থাকবে কিনা এটাও কিন্তু আমরা জানি না। আমরা যতটুকু জানি ঐকমত্য কমিশন শেষ হয়ে যাওয়ার কথা। ফলে এই পরে আদেশের দাবিগুলা, এই আলোচনাগুলো কোথায় হবে, কিভাবে হবে, এটার কর্তৃপক্ষ কে, এটার কোনো প্ল্যাটফর্ম কিন্তু থাকবে না। ফলে এই জায়গাগুলো স্পষ্ট করে ঐকমত্য কমিশনকে দায়িত্ব নিয়ে, সরকারকে দায়িত্ব নিয়ে সুরাহা করলে এটা সঠিকভাবে সমাধান হওয়া সম্ভব। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে যতটুকু অর্জন হয়েছে তাও নষ্ট হয়ে যেতে পারে বলে মনে করে এনসিপি। আমরা জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদ স্বাক্ষরের মতো বিষয়গুলোতে অগ্রসর হতে চাই। তার পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হবে, সে আদেশের ধরন, সে আদেশের টেক্সট, খসড়া এবং সে আদেশ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জারিকৃত একটি আদেশই হবে এবং তার মধ্য দিয়ে সামনে যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটে নোট অফ ডিসেন্টের মতো বিষয়গুলো থাকবে না। যে 84টি পয়েন্টে জুলাই সনদে আমরা এগ্রি করেছি, প্রত্যেকটা বিষয়কেই গণভোটের আওতায় নিয়ে আসতে হবে। জুলাই সনদপত্র স্বচ্ছতার সাথে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান এনসিপির নেতারা। যখন সেটা শুরু করব। ধন্যবাদ সবাই। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।
জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দুটো সমাজ ইসলামকে দারুণভাবে ধারণ করছে, একটি যুব সমাজ আরেকটা মায়েদের সমাজ। 3টা পাবলিক বিশ্ববিদ্যালয় নির্বাচনে একই চিত্র, মেয়েদের আস্থা ছাত্র শিবিরের উপর, তরুণদের আস্থা ছাত্র শিবিরের উপর। এরই প্রতিচ্ছবি আগামীতে বাংলাদেশ দেখবে। রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত ঢাকা 15 নির্বাচনী আয়োজনের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান আরও বলেন, জামায়াত এমন একটা সমাজ চায় যেখানে সমাজের শাসকেরা জনগণের কাছে তাদের ত্রুটি ঘাটতির জন্য ক্ষমা চাইবে। 3টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়ে গেল, এরাই সমাজেরই মানুষ। এই সব জায়গায় একই চিত্র, মেয়েদের আস্থা ছাত্র শিবিরের উপর, তরুণদের আস্থা ছাত্র শিবিরের উপর। ইনশাআল্লাহ এরই রেপ্লিকা, এরই প্রতিচ্ছবি আগামীতে বাংলাদেশ দেখবে ইনশাআল্লাহ। যে সমাজের যুবকরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়, যে সমাজে মায়েরা দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে আসে, সেই সমাজ পরিবর্তন না হয়ে পারে না। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমাদের এই পছা গুণে ধরা সমাজ আগামীতে পরিবর্তন হবে। নির্বাচন বিলম্বিত করতে অন্তর্বর্তী সরকারকে সবাই ব্যস্ত রেখেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ইসলাম বিদ্বেষী বলে বিএনপির বিরুদ্ধে যারা অপপ্রচার চালায় তারাই মূলত ইসলামের পরিপন্থী কাজ করে। আর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশ গড়তে হলে ভালো রাজনৈতিক দলকে বেছে নিতে হবে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। ঠাকুরগাঁয়ের বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাটে সুধীজন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় মিলিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, অযৌক্তিক দাবি তুলে যারা আন্দোলন করছে তারা মূলত নির্বাচনকে পেছাতে চায়। কয়েকটা দল পিয়ার নিয়ে খুব চিৎকার করতেছে, তাই না? আপনারা পিয়ার বুঝেন? মা বোনেরা, আমরা ভোট একটাই বুঝি, কি যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। কাকে ভোট দিচ্ছি আমি জানবো না, দলটাকে ভোট দিলে তো সেটা কি হবে সেটাও বলতে পারবো না ঠিক মতো। তো সেই ব্যবস্থায় আমি যাবো কেন? দেশটার মালিক তো জনগণ, সেই জনগণ ডিসিশন দেবে যে তারা পিয়ার করবে কি করবে না। অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে হবে? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। চট্টগ্রামের পটিয়ায় আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসা পরিদর্শন করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অপপ্রচার করে কখনো কোনো দলের জনপ্রিয়তা কমানো যায় না। নির্বাচনের প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, সুস্থভাবে হবে, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের কৌশল হতে পারে, এটা অন্যভাবে চিন্তা করার কোনো কারণ নেই। কেউ যদি বলে যে বিএনপি ইসলাম বিদ্বেষী, এটা একটা অপপ্রচার। ইসলাম বিদ্বেষী শক্তির তো পতন হয়েছে, ফেসিবাদী শক্তি আওয়ামী লীগের পতন হয়েছে, আলম বিদ্বেষী সরকার আওয়ামী লীগের পতন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন কখন তাদের পতন ঘটাবেন, আমরা কেউ জানতাম না, কিন্তু আমরা। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ পরিচালনার নেতৃত্ব দিতে জনসমর্থন লাগে। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, জনপ্রতিনিধিত্বে যদি বিশ্বাস করি, তাহলে কিন্তু আমাকে জনপ্রতিনিধি হয়ে আসতে হবে দেশ পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্য। সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের সময় ভালো দেশ যদি চান তাহলে ভালো সরকার লাগবে আপনার। আর ভালো সরকার যদি চান, যেহেতু পার্লামেন্টারি সিস্টেমের ভোট হবে, তার মানে ভালো দলকে আপনাদের পছন্দ করতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে 108 আসনে প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি। সকালে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক এই প্রার্থী তালিকা ঘোষণা করে দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বলেন, জোটগত কারণে এই তালিকা সংশোধন হতে পারে। পাশাপাশি আগামী 1 মাস এই তালিকার প্রার্থীদের নির্বাচন কেন্দ্রিক তৎপরতা পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি আরও বলেন, প্রশ্নহীন ঐক্য যে বিজয় এনে দিয়েছে, নানান হঠকারিতায় তা রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন সামনে রেখে কোনো হঠকারিতা মেনে নেবে না দেশের জনগণ বলেও জানান তিনি। আমরা হয়তো আমাদের দলের গঠনতান্ত্রিক নিয়মে নেতৃত্ব পরিবর্তন হবে, কিন্তু এবি পার্টি তার অবস্থানে অটল থাকবে যদি এবি পার্টির এই নীতি এবং কর্মকৌশল নিয়ে এবি পার্টি যদি এগিয়ে যেতে পারে। প্রিয় ভাই বন্ধুগণ, সেজন্য আমরা বলছি আমরা একটা নতুন জোট করতে চাই। যারা আমাদেরকে জিজ্ঞেস করেন আপনারা কোন জোটে যাবেন, আমরা বলছি আমরা একটা নতুন জোট করতে চাই এবং সেই
জোট শুধু নির্বাচনী জোট না, হয়তো নির্বাচনী জোট নাও হতে পারে, সেটা হবে একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক জোট। সেই রাজনৈতিক জোট হবে অধিকার, রাষ্ট্রের কল্যাণ এবং সর্বোপরি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং ঐক্যের একটা জোট। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। টানা 5 দিনের যুক্তিতর্ক উপস্থাপনে হাসিনাকে হত্যাকাণ্ডে জড়িতদের প্রাণভোমরা উল্লেখ করে তিনি এ দাবি করেন। একই সঙ্গে হাসিনা কামালের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে আন্দোলনে আহত নিহতদের ক্ষতিপূরণের দাবিও করেন চিফ প্রসিকিউটর। এস.এম. আরিফের রিপোর্টে বিস্তারিত। আরও এক ধাপে গুলো জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধ মামলার অগ্রগতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টানা 5 দিন যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হয় রাষ্ট্রপক্ষের যুক্তিখণ্ডন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই ট্রাইব্যুনালের মামলায় তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন, সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন, তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন, তাকে চরম দণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। চিফ প্রসিকিউটর জানান, সেনাবাহিনী ছাড়া সকল বাহিনী হত্যাকাণ্ডে ব্যবহার করেছেন শেখ হাসিনা। পুলিশ যখন ছাত্রদের গুলি করে মারছিল, মাঝখানে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে তারা উল্টো পুলিশ বাহিনীর উপরে ফাঁকা গুলি বর্ষণ করে তাদের ডিসপার্স করেছেন। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে হয়তো কোনো ঘটনা ঘটেছে, কিন্তু অ্যাজ এ ফোর্স তারা একটা বিরাট ভূমিকা পালন করেছেন, সেটার কথা আমরা আদালতে তুলে ধরেছি। আগামী সোমবার যুক্তিতর্ক উপস্থাপন করবেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী। এরপরেই মামলাটি চূড়ান্ত রায়ের পর্যায়ে এগুবে। এদিকে চাংখারপুলে 6 হত্যা মামলায় 19তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শুধু জুলাই আন্দোলনে নয়, বিগত 17 বছরে শেখ হাসিনার সব অপরাধের বিচার নিশ্চিতের দাবি জানান তিনি। 1400 জনকে তো এই গণঅভ্যুত্থানের সময় হত্যা করেছে, কিন্তু বিগত 17 বছরে আরও কত হাজার মানুষকে যে হত্যা করেছে এর তো কোনো ইয়ত্তা নেই। প্রত্যেকটা ঘটনায় প্রত্যেকটা ভিকটিমের জন্য যদি আপনি একবার করে বিচার করতে যান, তাহলে এই বিচার হয়তো কিয়ামত পর্যন্ত শেষ হবে না। 26 অক্টোবর এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায় গড় পাশের হার 58.83%, আর জিপিএ 5 পেয়েছেন 69,097 জন। 2024 সালে এইচএসসি পরীক্ষায় পাশের হার ছিল 77.78%। সেই হিসেবে এবার পাশের হার কমেছে 18.95%। এছাড়া গড় পাশের হার 20 বছরের মধ্যে সর্বনিম্ন। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। সকাল 10টার দিকে দেশের 11টি শিক্ষা বোর্ডে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে এইচএসসি সমমান পরীক্ষায় এবার ফল বিপর্যয় ঘটেছে। এবছর 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.83%। এর চেয়ে কম পাশের হার ছিল 2004 সালে। এরপর এইচএসসিতে পাশের হার আর কখনো এর চেয়ে নিচে নামেনি। সেই হিসেবে গত 20 বছরের মধ্যে এবারই পাশের হার সবচেয়ে কম। রাজশাহী বোর্ড 59.40%, কুমিল্লা বোর্ড 48.86, যশোর বোর্ড 50.20, দিনাজপুর বোর্ড 57.49। ফলাফল প্রকাশের পরপরই ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ভিড় জমায় শত শত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। ক্যাম্পাস জুড়ে তখন উচ্ছ্বাস, হাসি আর ভালো রেজাল্ট পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দনে মুখর পরিবেশ। ওর স্বাধীনতা দিছি, আমি বলছি তোমার যা খুশি করো, তুমি আমাকে রেজাল্টটা দিবা। আমাকে ফোন দিয়েছে বাবা, আমি জিপিএ 5 পেয়েছি। আমার আনন্দে তখন আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ জিপিএ 5 পাওয়ার পরে খুবই ভালো লাগতেছে। আমি ইঞ্জিনিয়ারিং এর দিকে আগাচ্ছি, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে আশা করছি। আম্মুই বেশি কষ্ট করেছে, আসা যাওয়া আম্মুর সাথেই করেছি। আব্বু অনেক কষ্ট করেছে, রাত্রেবেলা আসতো, সকালে বের হতো। তো এখন তাদের কষ্টটা হয়তো বা
হয়তো বা সাফল্যের দিকে আগাচ্ছে। আমার এই শিক্ষার্থীরা কিন্তু অগাস্টে যে আন্দোলনে তারা সক্রিয় ভূমিকা করেছে এবং তারা এত ভালো একটা রেজাল্টের মাধ্যমে কিন্তু তারা প্রমাণ করেছে তারা সব সময় কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবে। চলতি বছর এসএসসি পরীক্ষায় বরাবরের মতো ভালো ফলাফল অর্জন করেছে ঢাকার নটরডেম কলেজও। ফল প্রকাশের পর কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস দেখা যায়। অবিসংবাদিত টিচার প্যানেল আছেন, তারা আমাদেরকে অনেক সাহায্য করেছেন, তাদের হেল্প ছাড়া আমরা কিছুই করতে পারতাম না। প্রশ্নের ধরনের চাইতে যদি আমরা রেজাল্টের ব্যাপারটা চিন্তা করি, পুরোটাই আকাশ পাতাল ব্যবধান। কারণ হচ্ছে প্রশ্ন সহজ হলেও এবার আসলে পাশের হারটা 58.43%, যেটা অনেকটাই কম। অভিভাবক ও শিক্ষকরা বলছেন শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, এমনটি প্রত্যাশা তাদের। শিমুল খান, ITV, ঢাকা। শিক্ষকদের দাবি যৌক্তিক হলেও টাকা না থাকায় পুরোপুরি পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। এদিকে বৈঠকে আইওয়াস দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে টানা 5ম দিনের মতো আন্দোলন চলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। সরকারের ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করতে সচিবালয়ে আসেন 16 সদস্যের একটি শিক্ষক প্রতিনিধি দল। বৈঠক থেকে বেরিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বৈঠকটিকে আইওয়াস বলে মন্তব্য করেন। কালকে যে কথা বলেছেন এর বাইরে ওনারা নড়তে একেবারেই রাজি না। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে ওনারা আলোচনার নামে একটা আইওয়াস করেছেন। কারণ আলোচনার অর্থ হচ্ছে আগে যে প্রস্তাব দিয়েছে এখান থেকে আমাকেও ছাড় দিতে হবে, মন্ত্রণালয়কে ছাড় দিতে হবে, কিন্তু ওনারা এর বাইরে ছাড় দিতে রাজি নয়। বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা বলেন আগামী 1 নভেম্বর থেকে 5% হারে বা ন্যূনতম 2000 টাকা বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব করা হয়েছে শিক্ষকদের। 1 নভেম্বর থেকে 5% হারে তারা সেটা দিতে পারবেন এবং যেটা হচ্ছে যে ন্যূনতম যেটা হতে পারে সেটা হচ্ছে যে 2000 টাকা সেটা থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের দাবি যৌক্তিক হলেও টাকা না থাকায় পুরোপুরি পূরণ সম্ভব নয় বলেও জানান তিনি। এটা অনস্বীকার্য যে শিক্ষকদের যে বেতন সেটা অবশ্যই এটা যত বেশি করা যায় সেটা করা দরকার। যৌক্তিকতা তো অনস্বীকার্য, কাজে এখন যেখানে টাকা নেই সেখানে আমাদের পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। আমরা কোনো অবস্থাতেই আমাদের শ্রেণী কার্যক্রমে ফিরব না, আমরা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করব না, শান্তিপূর্ণভাবে প্রয়োজনে আমরা অনশন করতে করতে এখানে মরে যাব। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ঘেরাও কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা। তবে তারা দাবি আদায়ে 2টি কর্মসূচি ঘোষণা করেছেন। সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষকরা এ তথ্য জানান। শিক্ষক নেতারা বলেন শুক্রবার বেলা 2টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে আমরণ অনশন কর্মসূচি ঘোষণার পাশাপাশি সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতি চলবে। ইউসুফ আলীর রিপোর্টে বিস্তারিত। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা 50 থেকে 75% উন্নীত করার দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে 5ম দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা। দাবি পূরণে শিক্ষা উপদেষ্টা CR আবরার চৌধুরীর সাথে বৈঠক হলেও তা ফলপ্রসূ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষকরা। এটা সরকারের জন্য একটা একগুঁয়েমি ছাড়া কিছু না আমরা মনে করি আর কি। আমাদের টোটাল 3টা দাবিতে মাত্র 2300 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ লাগে, সরকার এই বাজেটটুকু দিতে পারলো না। আমরা আশা করেছিলাম যে আমাদের রাস্তায় নামার আগেই সরকারের শুভ বুদ্ধির উদয় ঘটবে, কিন্তু অত্যন্ত দুঃখজনক 1 সপ্তাহ হয়ে গেছে আজকে মানুষ গড়ার কারিগররা রাস্তায় বসে আছেন, তাদের কোনো কর্ণপাত করছেন না। দাবি আদায়ে সময়ক্ষণ বেঁধে দিয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়। 5টা পর্যন্ত আমরা সরকারকে সময় দিতে চাই। আমরা চাই আমাদের অভিভাবক যার কাছে আমরা আবেদন রেখেছি 6 লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দেশের গর্ব, আপনি আমাদের বিষয়টা সমাধান করেন। আমরা আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সচিবালয়
যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচিটি 5টা পর্যন্ত আমরা স্থগিত করলাম। দাবি মেনে না নিলে পরবর্তীতে নতুন কর্মসূচি দেয়া হবে বলেও জানানো হয়। যদি আমাদের আবেদন আপনি বিবেচনায় না আনেন, আমরা হয়তো আপনার বাসভবনের দিকে অভিমুখে আমরা পদযাত্রা করতে বাধ্য হব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিপিজেড এর কারখানায় লাগা ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে ইপিজেড এর 5 নম্বরের অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুনের সূত্রপাত হয়। কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট কাজ করছে, পাশাপাশি বিজিবি এবং সশস্ত্র বাহিনীও যোগ দিয়ে তাদের সহায়তা করছে। অ্যাডামস ক্যাপে লাগা এই আগুন পরে জিংহং মেডিকেল নামের কারখানায়ও ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে 25 থেকে 30 জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে বহুতল ভবনটির সব ফ্লোর আচ্ছন্ন হয়ে গেছে কালো ধোঁয়ায়। এদিকে আগুন লাগা তোয়ালে কারখানার সব শ্রমিককে নিরাপদে বের করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4টায় শেষ হয়। বিকেল 5টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে 17টি কেন্দ্রের ফলাফল গণনা শুরু হয়। নির্বাচনে ভোটার সংখ্যা 28,901। 23টি পদে মোট 305 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। জিএস পদে জয়লাভ করেছেন একই প্যানেলের সাইদ বিন হাবিব। অন্যদিকে এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। ভোর 4:30টার দিকে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়। চাকসুর 14টি হলের ফলাফল অনুযায়ী ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ভোট পেয়েছেন 7,221টি। জিএস পদে সাইদ বিন হাবিব ভোট পেয়েছেন 7,295টি। অন্যদিকে এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক ভোট পেয়েছেন 6,441টি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিজয়ীরা।